আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের একটি নতুন চ্যাপ্টার শুরু করব। এটি হচ্ছে জটিল সংখ্যা। তো অধ্যায়টি চলো শুরু করা যাক। তো এই অধ্যায়টি শুরু করার আগে আমরা একটি সমীকরণ লিখি খেয়াল করো। তো যদি আমরা এখানে একটা সমীকরণ লিখি, ধরো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস ধরো এই যে 20। তো আমরা এখান থেকে বলতে পারি যদি আমরা মিডল টার্ম করি তাহলে কত হয়। তো যেহেতু সমীকরণ লিখবো বলছিলাম, তো ধরো এটা সমান সমান 0 দেওয়া ছিল। তো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20 এগুলো 0। তো আমরা যদি এই সমীকরণটা সমাধান করি তাহলে এখানে যেহেতু প্রথম পদটা হচ্ছে এক্স স্কোয়ার এবং শেষে আছে কত 20 আর মাঝখানে আছে কত 9x, তিনটা পদ আছে। আর পুরো ফরম্যাটটা দেখে আমরা এটুকু শিওর হয়ে গেছি যে এটা একটা মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্ম। তো এখন আমরা যদি এখানে মিডিল ফ্যাক্টর করি তো কি হবে, যে এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 5x প্লাস 4x প্লাস কত 20 সমান কত 0। তো আমরা এখান থেকে x কমন নিলে পাই x প্লাস 5, আর এখানে 4 কমন নিলে পাই x প্লাস 5 0। তো এখানে আমরা x প্লাস 5 এই জায়গা থেকে আমরা আবার কমন নিতে পারি। তো x প্লাস 5টা কমন নিলাম। তো দেখো আমরা এই x প্লাস 5 এবং এই x প্লাস 5 থেকে এটা কমন নিলাম, তো বাকি থাকে x প্লাস কত 4 সমান সমান 0। তো এখন এখানে এই রাশি দুইটার গুণফল কত হচ্ছে, দুইটা রাশি কিন্তু গুণাকারে আছে। তো দুইটা রাশির গুণফল যেহেতু 0, তো আমরা এখানে 0 কখন হয়, হ্যাঁ, দুইটা 0 গুণ করলে কত হবে 0 হবে, অথবা যে কোনো নাম্বারের সাথে 0 গুণ করলে কত হবে 0 হবে। তাহলে গুণফল 0 হওয়ার জন্য, ঠিক আছে, হয় দুইটাকেই 0 হতে হবে অথবা যে কোনো একটা সংখ্যাকে 0 হতে হবে। দেখো এখানে n দ্বারা বোঝাচ্ছি যে নাম্বার, মানে যে কোনো সংখ্যা এখানে হইতে পারে, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে। তো এটা আমরা সকলেই জানি। তো যেহেতু এখানে দুইটা রাশি গুণাকারে আছে এবং এটার সমাধানে 0 লেখা আছে, হ্যাঁ, এই দুইটা গুণফল সমান 0 লেখা আছে। তো এখানে হয় দুইটার মানে 0 আছে অথবা যে কোনো একটার মান 0 আছে। এখন কোনটা 0 আমরা জানি না, তো আমরা লিখব হয় হয় x প্লাস 5 ইকুয়াল টু 0 অথবা অথবা x প্লাস 4 ইকুয়াল টু কত 0। তো আমরা এখানে x এর মান কত পেলাম 5 পাইলাম, আর এখান থেকে x এর মান পেলাম -4। তো এখানে খেয়াল করো, এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস কত 20 ইকুয়াল টু 0, এই যে একটা সমীকরণ এখানে দেওয়া ছিল, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। যেহেতু এখানে এক্স এর ঘাত ছিল 2, মানে সর্বোচ্চ ঘাত কত 2 আছে, তো সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদ এটা হচ্ছে মুখ্য পদ, ঠিক আছে। আর এখানে তো যেহেতু পাওয়ারটা 2 আছে, তো যেহেতু এই সমীকরণে চলকের পাওয়ারটা 2, ঠিক আছে, তাহলে এইখানে এক্স এর মূল, এই সমীকরণ থেকে এক্স এর মূল আসবে 2টা। মূল মানে হচ্ছে সমাধান, তাহলে এখানে এক্স এর সমাধান করে 2টা মান আসছে, একটা হচ্ছে -4 আর একটা হচ্ছে -5, ঠিক আছে। তো এখানে দেখো -5 এবং -4 এই দুইটাই কিন্তু বাস্তব মান আসছে, তাই না। তো এখন সমস্যাটা কখন হয়েছে দেখো, তো আমরা যখন এখানে ধরো লিখলাম যে এক্স স্কোয়ার -1 সমান 0, তখন তোমরা একটু খেয়াল করো, তো তখন লিখতে পারতেছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তখন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 1, কারণ আমরা জানি স্কোয়ারকে পক্ষান্তর করলে হয় প্লাস মাইনাস রুট ওভার। তো এখান থেকে একের বর্গমূল করলে একই হয়। তো আমরা এখানেও এক্সের মান 2টা পাইলাম, দেখছো, যেহেতু পাওয়ারটা 2 আছে, এক্সের মান হচ্ছে 2টা, একটা +1 আর একটা হচ্ছে -1, ঠিক আছে। এখন সমস্যা কোথায় হলো, সমস্যা হচ্ছে আমরা যখন এখানে মাইনাস না নিয়ে প্লাস নিব, দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ যখন লিখতেছি তখন কি হয় একটু খেয়াল করো, তো তখন এক্স স্কোয়ার ইকুয়াল টু হয় -1, তারপরে এখান থেকে এক্স রেখে দিলে, ঠিক আছে, -1 থাকবে, স্কোয়ারটাকে পক্ষান্তর করলে রুট ওভার, আর সামনে একটা প্লাস মাইনাস চলে আসবে, ঠিক আছে। এখন আমরা এতদিন পর্যন্ত ক্লাস 9-10 পর্যন্ত আমরা কি শিখে আসছি, যে রুটের ভিতরে কখনো ঋণাত্মক মান হতে পারে না বা হবে না, ঠিক আছে। এই মানগুলোকে আমরা অসংজ্ঞায়িত এরকম কিছু শিখে আসছি, বা আমরা কখনো রুটের ভিতরে মাইনাস পাই নাই, আর পাইলেও আমরা এটাকে ম্যাথ এরর বা অসংজ্ঞায়িত বলে চালিয়ে দিয়েছি। তো এখন এই যে রুটের ভিতরে যে মাইনাস, ঠিক আছে, এই রুট ওভার -1,
ঠিক আছে, এই জিনিসটাকেই মানে রুট ওভার মাইনাস ওয়ান এই টার্মটাকে আমরা, ঠিক আছে, আই বলতেছি। মানে এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা, এটা কিন্তু কোনো বাস্তব সংখ্যা না। বাস্তবে রুটের ভিতরে মাইনাস এক্সিস্ট করে না। তো বাস্তবে যেহেতু এটা বাস্তব সংখ্যা না, তো যেহেতু কিছু কিছু সমীকরণ, ধরো এই যে একটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু, বা আমি যদি এখানে ফোর লিখি, ঠিক আছে, আমি যদি এখানে ফোর চিন্তা করি ইকুয়াল টু জিরো, তখন কিন্তু এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর হবে। ঠিক আছে, তখন আমি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস ফোর বলতেছি। ঠিক আছে, তো এখান থেকে প্লাস মাইনাস চারের বর্গমূল করলে কত হয়, ধরো দুই, ও সরি, এখানে আমরা চারের বর্গমূল মানি। দেখো এখানেও কিন্তু তুমি কি পাচ্ছ, এখানে তুমি এখানেও কি পাচ্ছ, যে রুটের ভিতরে কি পেতেছো, মাইনাস। ঠিক আছে, এই যে রুটের ভিতরে মাইনাস চলে আসছে। তো এরকম যখন আমরা এখানে প্লাস নিতেছি ওইদিকে জিরো, তখন কিন্তু রুটের ভিতরে মাইনাস চলে আসতেছে। তো এই জিনিসটাকেই, ঠিক আছে, এই যে রুটের ভিতরে মাইনাস চলে আসতেছে, আর রুটের ভিতরে মাইনাস থাকলে যখন আমরা এই জিনিসটা, হ্যাঁ, অসংজ্ঞায়িত বলতাম, বা এই রুটের ভিতরে মাইনাস কোনো টার্ম আমাদের ক্লাস 9-10 পর্যন্ত আমরা শিখি নাই। হ্যাঁ, রুটযুক্ত কোনো টার্ম আমরা কীভাবে সমাধান করবো এগুলো কিন্তু আমরা জানতাম না। তো এই যে রুটের ভিতরে যে মাইনাস ওয়ান, এই রুট ওভার মাইনাস ওয়ান, এটাকে বলতেছি আমরা আই। অর্থাৎ এটা কিন্তু বাস্তব সংখ্যা না, এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। যেহেতু এটা একটা কাল্পনিক সংখ্যা ধরে নেওয়া হয়েছে, এটা একটা বাস্তবে এই সংখ্যাটা নাই। ঠিক আছে, এটা একটা কাল্পনিক সংখ্যা, তো এই জন্য এটাকে বলা হয় ইমাজিন নাম্বার। ঠিক আছে, ইমাজিন নাম্বার থেকে এটাকে আই দ্বারা সংজ্ঞায়িত বা সূচিত করা হয়। তো আই হচ্ছে ইমাজিন নাম্বার। তাহলে আমরা বলতে পারি রুট ওভার মাইনাস ওয়ান সমান আই। তো এখান থেকে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আই। অর্থাৎ যেহেতু এখানে এক্সের ঘাত দুই, তাহলে এক্সের দুইটা মান আসবে, একটা হচ্ছে প্লাস আই আর একটা হচ্ছে মাইনাস আই। ঠিক আছে, একটা হচ্ছে প্লাস আই আর একটা হচ্ছে কত, মাইনাস আই। এবং এই দুইটা জিনিসই কিন্তু বাস্তব সংখ্যা না, এবং এই দুইটা জিনিস হচ্ছে, হ্যাঁ, কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। তাহলে আই হচ্ছে একটা ইমাজিন নাম্বার, এবং মাইনাস আই হচ্ছে ওইটার বিপরীত নাম্বার বা বিপরীত সংখ্যা আর কি, মানে কাল্পনিক বিপরীত সংখ্যা। তো এই যে রুট ওভার মাইনাস ওয়ান, ঠিক আছে, রুটের ভিতরে মাইনাস ওয়ান, এইটাকে মূলত, যেহেতু এইরকম রুটের ভিতরে মাইনাস ওয়ান আসলে, রুটের ভিতরে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, এরকম যে কোনো নাম্বার যখন আসবে, তখন এই জিনিসগুলোরে সমাধান করা যেত না। তখন এই রুট ওভার মাইনাস ওয়ানটাকেই, ঠিক আছে, রুট ওভার মাইনাস ওয়ানটাকেই কী করা হয়েছে, আই ধরে নেওয়া হয়েছে। মানে এটা একটা ইমাজিন নাম্বার বা কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, তো এটাকে বিজ্ঞানী, হ্যাঁ, কার্দিনো নামে একজন বিজ্ঞানী আছে, তিনি এই রুট ওভার মাইনাস ওয়ানকে আই হিসাবে সংজ্ঞায়িত করেন। ঠিক আছে, তিনি প্রথম এটাকে আই হিসেবে কি করেন, সংজ্ঞায়িত করেন। তো আমরা এখন জেনে গেলাম যে রুট ওভার মাইনাস ওয়ান সমান কত, আই। এটা হচ্ছে আমাদের একটা ইমাজিন নাম্বার। তো এখন এখান থেকে আমরা কি বলতে পারি, খেয়াল করো। তো যেহেতু রুট ওভার মাইনাস ওয়ান সমান আই, তাহলে আমরা এখানে কি বলতে পারি, একটু খেয়াল করো এখানে, যে রুট ওভার মাইনাস ওয়ান ইকুয়াল টু আই। আমরা এটা মাথায় রাখবো যে রুট ওভার মাইনাস ওয়ানকে আমরা আই হিসেবে সংজ্ঞায়িত করলাম। ঠিক আছে, তো এখন তাহলে রুট ওভার মাইনাস ওয়ান সমান যদি আই হয়, তাহলে আমরা নর্মালি, ঠিক আছে, আমরা এটা মাথায় রাখবো যে ধরো আই, ঠিক আছে, তাহলে আই সমান হচ্ছে রুট ওভার মাইনাস কত, ওয়ান। এটা হচ্ছে আয়ের মান। তাহলে আই সমান রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে আই টু দি পাওয়ার ওয়ান যদি বলি, এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল আই বলবো। ঠিক আছে, বা আই বলতে যে এই মানটা। ঠিক আছে, তো এখন যদি আমি বলি আই স্কোয়ার, তখন আবার আই স্কোয়ার মানে কি, আয়ের স্কোয়ার। তো আই বলতে আমরা কি জানি, রুট ওভার মাইনাস ওয়ান। তখন তুমি রুটের ভিতরে মাইনাস ওয়ান বসাও, ঠিক আছে, আর উপরে স্কোয়ার দিয়ে দাও, তখন আই স্কোয়ারের মানটা কত আসবে, মাইনাস ওয়ান। তো এরকম করে আমরা আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার ফোর, হ্যাঁ, এগুলো কীভাবে বের করতে হয় আমরা এগুলো এখন শিখব। তো এখন আমরা প্রথমে যেটা শিখব, এটা হচ্ছে আয়ের পাওয়ার। ঠিক আছে, তো আমরা কিন্তু শিখে আসছি যে রুট ওভার মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, আই। ঠিক আছে, তারপর যদি এরকম হইতো, ধরো রুট ওভার অফ মাইনাস ফোর, তখন তুমি এটা কীভাবে সমাধান করবা, এটা একটু দেখায় নিই। ধরো রুট ওভার মাইনাস ফোর, এটাকে আমরা লিখতে পারি, ফোরকে আলাদা করতে পারি, তারপরে আমরা কি করতে পারি এখানে, যে মাইনাস ওয়ানকে আলাদা করে ফেললাম। দেখো রুট ওভার ফোর আর রুট ওভার কত, মাইনাস ওয়ান, এই দুইটা কিন্তু দুইটা রুটের মধ্যে একটা রুট কমন দিলাম, তারপরে 4 একে 4 হয়, এখানে একটা মাইনাস, এই যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে এইটাকে আমরা দুইটা পার্টে আলাদা করে ফেলছি। হ্যাঁ, এই রুট ওভার মাইনাস ফোরকে ফোর এবং মাইনাস ওয়ান দ্বারা আলাদা করে ফেলছি। এখন রুট ওভার ফোর মানে কত, টু, আর রুট ওভার মাইনাস ওয়ান মানে কত, আই। তাহলে বলতে পারি রুট ওভার মাইনাস ফোর মানে কত, টু আই। অ্যাজ ইউজুয়াল আমরা এরকম করে বলতে পারি রুট ওভার মাইনাস নাইন, এটাকে বলতে পারি থ্রি আই। ঠিক আছে,
তাহলে রুট ওভার অফ মাইনাস কত 60, ঠিক আছে, কত 16। তো এটাকে আমরা কি বলতে পারি, হ্যাঁ, ধরো এখানে 16, এটাকে আমরা আলাদা করে ফেললাম আর -1টাকে আলাদা করে ফেললাম, তাহলে 4, আর এটাকে বলতে পারি কত i, 4i। ঠিক আছে, তো এখন আমরা শিখবো যে i এর পাওয়ার। হ্যাঁ, তো এখন খেয়াল করো, তো এখন আমরা শিখবো কি i এর পাওয়ার। i এর সরি, দেখো i এর পাওয়ার। তো আমরা যদি এখন বলি যে i টু দি পাওয়ার 1, তাহলে তুমি এটাকে i বলবা। আর i মানে কত, রুট ওভার -1, এটা আমরা মাথায় রাখবো। তাহলে i টু দি পাওয়ার 1 বলতে আমরা i বলতেছি। এখন যদি বলি i টু দি পাওয়ার 2, ঠিক আছে, তাহলে i টু দি পাওয়ার 2 মানে কি i স্কোয়ার। তাহলে আমরা i স্কোয়ার সমান কি বলবো, -1। কেন? কারণ আমরা এই যে আমরা শিখে আসছি যে i সমান সমান কত, রুট ওভার -1। তাহলে i স্কোয়ার মানে কি, i স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার -1-এর কি স্কোয়ার। তাহলে কত হবে, -1 হবে, ঠিক না? তো আমরা যদি বলি i কিউব, আমরা যেহেতু মাত্র শিখলাম যে i স্কোয়ার মানে -1, আমরা এই মানগুলো কিন্তু মনে রাখবো যে i টু দি পাওয়ার 1 বা i সমান কত, ধরো i স্কোয়ার সমান কত, -1। তাহলে i কিউব সমান কত হবে, আমরা মাত্র i স্কোয়ারের মান শিখলাম, তো i কিউবকে বলতে পারি i স্কোয়ার ইন্টু কত, i। তো i স্কোয়ার যেহেতু -1 সাথে কত আছে i, তাহলে বলতে পারি i কিউব সমান -i। আমরা i কিউব সমান কত পাইলাম, -i পাইলাম। এখন আমরা শিখবো i টু দি পাওয়ার কত, 4। তো আমরা যেহেতু i স্কোয়ারের মানটা জানি বাস্তব সংখ্যা হিসেবে, দেখো i টু দি পাওয়ার 1 ইকুয়াল টু i, তাহলে i এর পাওয়ার যখন 1 তখন কিন্তু কাল্পনিক সংখ্যা মানে ইমাজিন নাম্বার i কিন্তু আছে। কিন্তু আমি যখন বললাম i স্কোয়ার, তখন দেখো এটার মানটা কত, কত 1। ঠিক আছে, তাহলে আমরা i স্কোয়ারের মান যেহেতু এটা বাস্তব মান পাইলাম, তো এখান থেকে i টু দি পাওয়ার 4 এটাকে আমরা বলতে পারি এরকম যে i স্কোয়ার ইন্টু কত, i স্কোয়ার। তো i স্কোয়ারের মান হচ্ছে -1, আবার এইখানে দেখো i স্কোয়ারের মান হচ্ছে -1। তো দুইটা -1 গুণ দিলে কত হয়, 1 হয়। তাহলে আমরা কি পাইলাম, i টু দি পাওয়ার 4 এর মানটা পেলাম 1। i টু দি পাওয়ার 4 এর মানটা কত পেলাম আমরা, 1 পাইলাম। তো এখন খেয়াল করো এখানে, তো আমরা এখন লিখতে পারি যে i টু দি পাওয়ার কত, ধরো 5। তো যেহেতু আমরা i টু দি পাওয়ার 4 এর মান, i টু দি পাওয়ার 4 এর মান আমরা 1 জানি, তো বলতে পারি i টু দি পাওয়ার 5 কে কিন্তু আমরা i টু দি পাওয়ার 4 ইন্টু i বলতে পারি, তাই না? তো i টু দি পাওয়ার 4 মানে আমরা মাত্র শিখলাম কত, 1। তাহলে i টু দি পাওয়ার 4 এর জায়গায় 1 লিখবা এবং বাকি আছে কত, i। তাহলে i টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত বলতে পারি, i। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা শিখবো ধরো i টু দি পাওয়ার 6। তাহলে আমরা যেহেতু i টু দি পাওয়ার 4 এর মানটা জানি, ঠিক আছে, i টু দি পাওয়ার 4 এর মানটা কত, 1। ঠিক আছে, i টু দি পাওয়ার 4 এর মান যেহেতু 1, তাহলে i টু দি পাওয়ার 6 কে আমরা এরকম লিখতে পারি যে i টু দি পাওয়ার কত, 4 ইন্টু কত, i স্কোয়ার। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। তো i টু দি পাওয়ার 4 এর মানটা হচ্ছে 1, ঠিক আছে, কত, 1, এবং i স্কোয়ারের মানটা হচ্ছে -1। তাহলে এখানে কত পেলাম, i স্কোয়ার মানে কত, -1। তাহলে i টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত পেলাম, -1 পাইলাম। এটা হচ্ছে i টু দি পাওয়ার 6 এর মান। তো এখন যদি আমরা এখানে i টু দি পাওয়ার 7 বলি, তখন তুমি এখানে বলতে পারো i টু দি পাওয়ার 4, তারপর বলতে পারো i কিউব। দেখো 4 আর 3 কত, 7। তো i টু দি পাওয়ার 4 হচ্ছে 1 এবং i কিউবটা কত আমরা জানি, i কিউবটা হচ্ছে -i। দেখো i কিউবটা কত, -i। তো i কিউব যদি -i হয়, তো আমি এখানে বলতে পারি কত, 1। ঠিক আছে, i টু দি পাওয়ার 7 কত বলতে পারি আমরা, সরি -i বলতে পারি। 1 এবং -i গুণ করলে -i হয়। ঠিক আছে, তো i টু দি পাওয়ার 7 এর মানটা কত হচ্ছে, -i। তারপরে দেখো এখন যদি আমি বলি i টু দি পাওয়ার 8, তো আমরা i টু দি পাওয়ার 4 জানি 1, তাহলে এটাকে বলতে পারি i টু দি পাওয়ার 4 ইন্টু i টু দি পাওয়ার 4। তো i টু দি পাওয়ার 4 হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 1। ঠিক আছে, তো এরকম করে যদি আমি বলি i টু দি পাওয়ার কত, 12, তো তুমি এটাকে কি বলতে পারো, দেখো আমরা দেখি এখানে একটা জিনিস খেয়াল করি, i টু দি পাওয়ার 4 এর মানটা কত, 1। i টু দি পাওয়ার 8 এর ভ্যালুটা কত, দেখো এটার মান হচ্ছে 1। অর্থাৎ i এর পাওয়ারটা যখন 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, দেখো 4, তারপরে 4 দুগুণে 8, ঠিক আছে, তারপরে কিন্তু আবার 1 আসছে, তাহলে 12 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। এটাকে কিন্তু আমরা বলতে পারি i টু দি পাওয়ার 4, তারপরে কিউব বলতে পারি। ঠিক আছে, i টু দি পাওয়ার 4 এটাকে কি বলতে পারি আমরা, কিউব বলতে পারি।
তো আই টু দি পাওয়ার 4 যেহেতু 1, 1 এর কিউব কত? 1 হবে, ঠিক আছে? 1 এর কিউব কত হবে? 1 হবে। তাহলে আই টু দি পাওয়ার 12 কে আমরা আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4, অর্থাৎ 3টা আই টু দি পাওয়ার 4 এর গুণফলকে লিখতে পারি। 3টা আই টু দি পাওয়ার 4 এর মানে যেহেতু 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 সমান সমান কত হবে? 1 হবে, ঠিক আছে? তো আমরা আই টু দি পাওয়ার 12 ইকুয়াল টু কত পাইলাম? 1 পাইলাম। তো এই যে এই জায়গাটার মধ্যে তোমরা একটু ভালো করে খেয়াল করো, আমি কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত সিরিয়ালি লিখছি, তারপরে এখানে কিছু বাদ দিয়ে আমরা 12 পর্যন্ত লিখছি। তো এখন একটা জিনিস খেয়াল করো তো, আই এর পাওয়ার যখন 1 তখন মানটা হচ্ছে আই, আই এর পাওয়ার যখন 2 তখন মানটা হচ্ছে -1, এবং আই এর পাওয়ার যখন 3 তখন মানটা কত? -i, এবং 4 এর সময় হচ্ছে +1। তাহলে খেয়াল করো তো, i -1 -i +1, i -i, ঠিক আছে? i তারপরে -1 -i +1, আবার দেখো i, ঠিক আছে? 4 ঘর পরে আবার দেখো সেম প্রথম মানটা রিপিট করছে i। তারপরে কি ছিল এখানে? i এর পরে ছিল i স্কয়ার ছিল -1, দেখো এখানে i টু দি পাওয়ার 6 এর মানটা কত? -1, ঠিক আছে? তারপরের পার্টটা ছিল কত? -i, দেখো এখানে কত? -i। 4 নাম্বার পার্টটা ছিল 1, এখানে দেখো এরপরে আরো 4 ঘর পরে দেখো এই যে 1 2 3, এই যে 4 নাম্বার ঘরে গিয়ে আবার কত আসছে? 1, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে i এর যে মানগুলো আসতেছে, ঠিক আছে? i এর মানগুলো কেমন হইতাছে? তাহলে i টু দি পাওয়ার n, ঠিক আছে? i এর পাওয়ার যাই হোক না কেন, তোমরা দেখবা যে i এর মানগুলো হচ্ছে প্লাস মাইনাস কত? i এবং প্লাস মাইনাস 1, অর্থাৎ i এর মানটা হয় প্লাস মাইনাস কত হবে? ঠিক আছে? প্লাস মাইনাস কত হবে? i এর মানটা হয় প্লাস i, i এর মানটা কত? প্লাস i হবে, অথবা মাইনাস i, অথবা +1 অথবা কত? -1, ঠিক আছে? হ্যাঁ, এরকম হবে। অর্থাৎ i এর মানগুলা প্লাস মাইনাস i এবং প্লাস মাইনাস 1 এর মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ এই 4টা মানের মধ্যেই i এর মানটা কি? সীমাবদ্ধ, ঠিক আছে? তো আমরা ওইখানে একটা জিনিস দেখলাম যে i এর পাওয়ারটা যখন 4 দ্বারা বিভাজ্য তখন মানটা কত কত হচ্ছে? 4 দ্বারা বিভাজ্য হলে মানটা হচ্ছে 1। তো আমরা এই কথাটা এখানে মাথায় রাখবো যে i এর পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হলে মান কত হবে? 1। এই লাইনটা মনে রাখবো যে i এর পাওয়ার 4 দ্বারা বিভাজ্য, i এর পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হলে মান হবে কত? মান হবে 1। i এর পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে মান কত হবে? 1 হবে। তো আমরা এটা থেকে কি আমরা এই যে একটা কথা শিখলাম যে i এর পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হলে মান কত হবে? 1। তো এখান থেকে আমরা বলতে পারি, দেখো ধরো আমি এখানে বললাম i টু দি পাওয়ার, তো এখানে পাওয়ার দিলাম কত? হ্যাঁ, 13 পাওয়ার দিলাম, ঠিক আছে? তো এইটা কত হবে? তোমরা কিন্তু এখন এটা বলতে পারবা। কিভাবে বলতে পারবা? তো আমরা শিখছি মাত্র যে i এর পাওয়ার 4 দ্বারা বিভাজ্য হলে মান কত? 1। তাহলে এই যে 13, এই 13র খুব কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য সংখ্যাটা কত? 4 এর নামা তাকাও, গুণিতক আকারে বলো। 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। তো 16 পর্যন্ত বললে কিন্তু বেশি হয়ে যায়। তাহলে আমরা 3 বার বলবো, 3 4 12। তাহলে আমরা বলতে পারি i টু দি পাওয়ার 12। এখন 13 হইতে গেলে আরো i বাকি থাকে। i টু দি পাওয়ার 1 বাকি থাকে। দেখছো? i টু দি পাওয়ার 12 আর i টু দি পাওয়ার 1 মানে i, এই দুটো গুণ করলে কিন্তু i টু দি পাওয়ার কত হয়? 13 হয়, তাই না? তো এখন i টু দি পাওয়ার 12, এই যে 12, এই 12 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা এটাকে 1 বলতে পারি। সাথে আছে কত? i। তাহলে i টু দি পাওয়ার 13 সমান কি বলতে পারি? i বলতে পারি, ঠিক আছে? তো আমি যদি এখন তোমাকে এরকম বলি যে i টু দি পাওয়ার কত? ধরো 23, তো এটা কত? তাহলে দেখো তো, 20 যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তো আমরা বলতে পারি i টু দি পাওয়ার 20, ঠিক আছে, ইন্টু i কিউব, ঠিক আছে? দেখো 20 আর 3 কত? 23 হয়। তো i টু দি পাওয়ার 20 বা i টু দি পাওয়ার i টু দি পাওয়ার 20, এটা কত? 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটার মান হচ্ছে 1, ঠিক আছে? কারণ এই i টু দি পাওয়ার 20 কে লেখা যায় i টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 5। দেখো 4 5 20, তাহলে i টু দি পাওয়ার 4 মানে 1, 1 টু দি পাওয়ার 5 মানে কত হবে? 1ই হবে, তাই না? তো i টু দি পাওয়ার 20 হচ্ছে 1, এবং i কিউব মানে আমরা কি জানি? i কিউব মানে মাইনাস i, ঠিক না? কারণ i কিউব আমরা কি শিখছিলাম? i স্কোয়ার ইন্টু i। তো i স্কোয়ার মানে তো -1 ইন্টু i, তাহলে -i কত হবে? -i হবে। তো আমরা এখানে i টু দি পাওয়ার কত? 23, এটা সমান বলতে পারি কত? এটা বলতে পারি কত? i কিউব, যেহেতু মাইনাস কত? i, তাহলে এখানে i টু দি পাওয়ার 20 ইকুয়াল টু 1, এবং i কিউব, এই যে i কিউব ইকুয়াল টু কত? -i। তাহলে আমরা i টু দি পাওয়ার 23 ইকুয়াল টু কি বলতে পারি? -i বলতে পারি, ঠিক আছে? তো এভাবে করে আমরা এখন একটা বড় সংখ্যা নিই, ধরো i টু দি পাওয়ার 99 নিলাম, 99।
এখন তোমরা বলো তো এটা কত হবে, নিজেরা একটু খাতায় করে নাও, এটা কত হয় খেয়াল করো। তো আই টু দি পাওয়ার 99, তো 99-এর কাছাকাছি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? আমরা জানি 94 সংখ্যাটা 4 দ্বারা 96 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তো আমরা এটাকে আই টু দি পাওয়ার 96 যদি লিখি, হ্যাঁ, এখন 99 হইতে আর কত বাকি থাকে? 3 বাকি থাকে, এই যে 3। 96 আর 3 কত? 99। এখন আই টু দি পাওয়ার 96, 96 তুমি 4 দ্বারা ভাগ করো, দেখো ভাগ করা যাবে। তো এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, এটা মান হচ্ছে 1। এবং আই কিউব মানে কি শিখলাম? মাইনাস কত? আই কিউব মানে মাইনাস আই, ঠিক আছে? আই কিউব মানে কত? মাইনাস আই, তাহলে গুণ করলে হয় মাইনাস আই। তাহলে আই টু দি পাওয়ার 99 তোমরা বলতে পারতেছো। এখন আমরা আর একটা উদাহরণ দিই। ধরো ধরো আই টু দি পাওয়ার এখানে লেখা এরকম যে 19, 35, 70, ধরো এখানে দিলাম আমরা 42, এরকম একটা সংখ্যা দিলাম। এখন এটা অনেক বড় একটা সংখ্যা, ঠিক আছে? এখন এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা তোমরা বুঝতে পারতেছো না। তো মনে রাখবা যে শেষের দুইটা সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই, এই যে পুরো সংখ্যাটা এটাও 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? জাস্ট শেষের দুইটা ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাও কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? তো এই শেষের সংখ্যাটা কি আছে? 42, ঠিক আছে? তো 42, তো আমরা এটাকে যদি আলাদাভাবে চিন্তা করি, যে 42, তো এখানে 40 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, 4 10 40। তো আই টু দি পাওয়ার কত বলতে পারি? আই টু দি পাওয়ার 40 ইন্টু আই স্কোয়ার, ঠিক আছে? 40 আর 2 42। তো আই টু দি পাওয়ার 40 এটা 4 দ্বারা বিভাজ্য মানে 1, আর আই স্কোয়ার মানে হচ্ছে -1। তো এখানে হবে -1 হবে, ঠিক আছে? এই হলো বিষয়, বুঝতে পারছো? তো এখন আমরা আয়ের পাওয়ার যত বড় পাওয়ারই দেখ না কেন, আমরা কিন্তু এখন বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা শিখবো যে আয়ের সিরিজ। আয়ের সিরিজ, দেখো আয়ের সিরিজ। এখন আমরা কি শিখবো? যে আয়ের সিরিজ। এখন ধরো আমি এখানে লিখলাম আই, তারপর লিখলাম এখানে আই স্কোয়ার, তারপরে কি লিখলাম? আই কিউব, তারপর লিখলাম আই টু দি পাওয়ার 4। এটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করলাম এটা কত, ঠিক আছে? তো এখন দেখো এটা কত হবে একটু খেয়াল করো। আই লিখলাম, আই স্কোয়ার মানে কত? -1, তাহলে এখানে বলতে পারি -1। যেহেতু আই স্কোয়ার মানটা -1, তাহলে প্লাসের সাথে -1 গুণ দিলে -1ই হয়। আর আই কিউব মানে কত? আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, এই যে মাইনাস আই। আর আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? 1, ঠিক আছে? তো এখন খেয়াল করো তো, এইটা এবং এটা কাটা চলে গেছে, এইটা এবং এটা কাটা চলে গেলে কত থাকে? এখানে 0 হয়, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে বলি, ধরো আই টু দি পাওয়ার 5, তারপরে আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 7 এবং আই টু দি পাওয়ার 8, ঠিক আছে? এইটা কত হবে? তো খেয়াল করো আই টু দি পাওয়ার 5, ঠিক আছে? এটা কত? আই টু দি পাওয়ার 5 মানে কি? আই টু দি পাওয়ার 5 মানে হচ্ছে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই, ঠিক আছে? আই টু দি পাওয়ার 4 যেহেতু 1, তাহলে আই টু দি পাওয়ার 5 মানে হচ্ছে আই। তাহলে আই টু দি পাওয়ার 6কে আবার কি লেখা যায়? আই টু দি পাওয়ার 6কে লেখা যায় আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার। এটা হচ্ছে 1, আর আই স্কোয়ার মানে কত? -1, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি -1, তাহলে এটার মান হচ্ছে -1, বুঝতে পারছো? আর আই টু দি পাওয়ার 7কে কি বলা যায়? আই টু দি পাওয়ার 7কে আমরা বলতে পারি এরকম, আই টু দি পাওয়ার 7, এটাকে আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই লেখা যায়। দেখো সরি, এখানে খেয়াল করো। তো আমরা এখন এটাকে কি বলতে পারি? আই টু দি পাওয়ার 7কে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই কিউব বলতে পারি। আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, আর আই কিউব মানে কত? মাইনাস আই। তাহলে আমরা এখানে বলতে পারি মাইনাস আই। তাহলে আই টু দি পাওয়ার 7কে বলা যায় মাইনাস আই। আর আই টু দি পাওয়ার 8 তো 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটা শুধু ডিরেক্টলি 1 হয়ে যাবে। এখন এখানে কাটাকাটি করলে কত হয়? 0 হবে, ঠিক আছে? দেখো প্লাস আই -1 মাইনাস আই প্লাস 1, প্লাস আই -1 মাইনাস আই প্লাস 1। অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল করব, দেখো এখানে 1 2 3 4, হ্যাঁ, এই 4টা ক্রমিক সংখ্যার সমষ্টি 0 আসছে। এখানে দেখো 5 6 7 8, এই 4টা ক্রমিক সংখ্যার সমষ্টি কত আসছে? 0 আসছে, ঠিক আছে? তো আমরা এখন যদি, ঠিক আছে, এভাবে লিখি, ধরো এখন আমরা 3 থেকে শুরু করলাম, আই কিউব, আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 6। তবুও কত হবে? আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, আই টু দি পাওয়ার 5, এই যে আই টু দি পাওয়ার 5 কত? আই, এই যে এখানে হচ্ছে আই। আর আই টু দি পাওয়ার 6 কত? মাইনাস আই, এই যে মাইনাস আই। এই দুটো কাটা চলে যাবে। এটা দেখো এখানে কি হয়েছে যে আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 6 কত? আমার এখানে ভুল হয়েছে কি? আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1,
আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত, আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হচ্ছে আই, এটা হচ্ছে আই, এবং আই টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস আই। ঠিক আছে, 3 4 5 6, এটা কোথায় বলেছে আমার, সেটা মুছে দিয়ে খেয়াল করো। আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত, আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হচ্ছে প্লাস আই, এবং আই টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত, আই টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হচ্ছে মাইনাস, দেখো আই কিউব মানে হচ্ছে মাইনাস আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত, আই টু দি পাওয়ার 4 ইন্টু কত আই, তাহলে আই থাকে, আই টু দি পাওয়ার 6 মানে কত, আই টু দি পাওয়ার 4 ইন্টু কত, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, তাহলে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, আই স্কোয়ার মানে কত মাইনাস কত 1। ঠিক আছে, তো এখানে মাইনাস 1 বসিয়ে দাও। এখন যদি কাটাকাটি হয়ে যায় তাহলে কি থাকে, শূন্য থাকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং দেখো আই কিউব, আই টু দি পাওয়ার 4, 5 এবং 6, অর্থাৎ 3 4 5 6, 3 4 5 কত 6, তাহলে কত হইতেছে আমাদের 0 হইতেছে। অর্থাৎ তো আমরা এইখান থেকে তুমি যদি এখন এরকম নাও যে আই টু দি পাওয়ার 10, তারপরে এখানে 11 12 13 এরকম পরপর 4টি নাও, তবু দেখবো যে এখানে কত হয়, শূন্য হয়। তো এই বিষয়টা তুমি যদি আবার দেখো, এখানে কিন্তু আমি পরপর 4টি ক্রমিক সংখ্যা নিছি। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাদের কিন্তু এমসিকিউতে কাজে লাগবে, তাই না? তো আমি কিন্তু এখানে কি নিছি, ক্রমিক সংখ্যা নিছি 1 2 3 4। এখন তুমি যদি এখানে জোড় সংখ্যাগুলো নাও, ধরো আই টু দি পাওয়ার কত 2, আই টু দি পাওয়ার কত 4, আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 8, অর্থাৎ পরপর 4টি জোড় ক্রমিক সংখ্যা নিছি। দেখছো? তো এখন আই স্কোয়ার মানে কত মাইনাস আই, আই স্কোয়ার মানে মাইনাস 1, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 1। ঠিক আছে, আই টু দি পাওয়ার 6 মানে কত, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার মানে মাইনাস আই। ঠিক আছে, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আর আই টু দি পাওয়ার 8 ইকুয়াল টু কত, হ্যাঁ দেখো আমি বারবার ভুল করতেছি মনে হয়, আই স্কোয়ার হচ্ছে কত মাইনাস 1। ঠিক আছে, আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 1, আই টু দি পাওয়ার 6 মানে কত, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার। ঠিক আছে, তো এটা তো 1 হয়ে যাবে, এটা আই স্কোয়ার মানে মাইনাস 1, আই স্কোয়ার মানে কত মাইনাস 1, তাহলে এখানে কত হবে মাইনাস 1, আর আই টু দি পাওয়ার ইকুয়াল টু 8 ইকুয়াল টু কত 1। ঠিক আছে, তো এখন এখানে খেয়াল করো, আচ্ছা আমার কি এখানে ভুল হয়েছে কোথাও? আচ্ছা, এখন আমরা দেখো, এখন আমরা দেখব যে পরপর 4টি ক্রমিক জোড় সংখ্যা হলে, ঠিক আছে, কেমন হবে। ধরো আমি এখানে লিখলাম যে আই স্কোয়ার, তারপর আই টু দি পাওয়ার কত 2 এর পরে ধরো 4 নিলাম, তারপরে 6, তারপর এখানে কত নিলাম 8। তো এখন আমরা আই স্কোয়ার সমান কি জানি মাইনাস 1, আই টু দি পাওয়ার 4 এগুলো জানি প্লাস 1। হ্যাঁ, এখন আই টু দি পাওয়ার 6 মানে কত, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, তাই না? তো আই টু দি পাওয়ার 4 মানে 1, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1, তাহলে হচ্ছে মাইনাস 1। তাহলে আমরা এই আই টু দি পাওয়ার 6 এর জায়গায় কি বলতে পারি, মাইনাস 1 বলতে পারি। আর আই টু দি পাওয়ার 8 ইকুয়াল টু প্লাস 1। তো এখন এখানে আমরা কাটাকাটি করে দিই, তাহলে কত আসবে, এখানে 0 আসবে। ঠিক আছে, এখন তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এখানে নেও, হ্যাঁ বিজোড় ক্রমিক সংখ্যাগুলো নাও, ধরো এরকম আমি যদি 1 নিই, আই টু দি পাওয়ার 1 মানে আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার কত 5, আই টু দি পাওয়ার 7, তাহলে কি হবে, আই তো আই হবে, আই কিউব হচ্ছে মাইনাস আই, আর আই টু দি পাওয়ার 5 মানে কত, আই টু দি পাওয়ার 5 হচ্ছে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই মানে প্লাস আই, আর আই টু দি পাওয়ার 7 কত, আই টু দি পাওয়ার 7 হচ্ছে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই কিউব, এই যে আই কিউব, এটা হচ্ছে 1, আর আই কিউব মানে কত মাইনাস আই, তাহলে এখানে হচ্ছে মাইনাস আই কিউব মানে কত মাইনাস আই, এখানে হচ্ছে মাইনাস আই। ঠিক আছে, তাহলে এখানে কি হইতেছে খেয়াল করো, এই যে রেখাটা চলে যাবে, এই যে রেখাটা চলে যাবে, কত হবে 0। তো আমরা এই সকল কিছুর প্রেক্ষিতে আমরা এখন এখানে কি বলতে পারি, ঠিক আছে, আমরা বলতে পারি যে পরপর পরপর 4টি ক্রমিক ব্র্যাকেটের জোড় বিজোড় হইতে পারে, ক্রমিক পদের সমষ্টি, ধরো পরপর 4টি ক্রমিক পদের
সমষ্টি কত হবে? 0। আমরা এটা মনে রাখবো। পরপর 4টি ক্রমিক পদের সমষ্টি 0। তো এই ক্রমিক পদটা কিন্তু জোড় বিজোড়ও হইতে পারে। ক্রমিক পদটা কি হইতে পারে? জোড় বা বেজোড়ও হইতে পারে, হ্যাঁ? মানে সিরিয়ালি হইতে পারে, আবার কি হইতে পারে? জোড় বেজোড় হইতে পারে। তাহলে পরপর 4টি ক্রমিক পদের সমষ্টি 0, পরপর 4টি ক্রমিক জোড় পদের সমষ্টি 0, পরপর 4টি ক্রমিক বিজোড় পদের সমষ্টি কত হবে? 0 হবে। ঠিক আছে? তোমরা এটা মাথায় রাখবা। তো এইখান থেকে এখন আমরা একটা এমসিকিউ সমাধান করতে পারি। মানে এগুলো এমসিকিউতে আসে। দেখো, আমি যদি এখন একটা সিরিজ লিখি, ধরো i, তারপর লিখলাম i স্কোয়ার, তারপর লিখলাম এখানে i কিউব, i টু দি পাওয়ার 4, ঠিক আছে? এরকম ডট ডট দিয়ে দিলাম, লাস্টে i টু দি পাওয়ার কত লিখলাম? 39। এখন বললাম এটা কত, ঠিক আছে? এখানে i স্কোয়ার, i কিউব, ঠিক আছে, i টু দি পাওয়ার 4, এরকম করে আমরা i টু দি পাওয়ার 39 পর্যন্ত দিলাম। তো এটার উত্তর কত? তো তোমরা এটা দেখা মাত্র কীভাবে সমাধান করতে পারবা? তো আমরা জানি যে i এর পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তখন সেটা কি হয়? 4 দ্বারা বিভাজ্য হলে সেটা 1 হয়ে যায়, না? তো এখানে 1, 2, 3, 4 এরকম করে একদম 39 পর্যন্ত আছে। তার মানে এখানে মোট 39টা পদ আছে। তাহলে i এর পাওয়ার যদি 39 না হয়ে 40 হইতো, ঠিক আছে? 40 হলে ওই 40 i টু দি পাওয়ার 40 সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। আর এখানে 40 হলে এর মানে কি? এখানে 40টা সংখ্যা ছিল। তো আমি জিনিসটাকে একটু মডিফাই করতে পারি না, এরকম যে i লিখলাম, তারপর বললাম i স্কোয়ার, তারপরে বললাম i কিউব, এরপর i টু দি পাওয়ার 4 লিখলাম। এরকম লিখে আমরা এখান থেকে বলতে পারি i টু দি পাওয়ার, ঠিক আছে, 39, তারপর লিখলাম i টু দি পাওয়ার 40। দেখো 39 পর্যন্ত ছিল, লিখলাম, এটা বাড়তি লিখছি, তো এটাকে আমরা মাইনাস করলাম, i টু দি পাওয়ার 40। তাহলে প্লাস i টু দি পাওয়ার 40 এবং এখানে মাইনাস কত? i টু দি পাওয়ার 40, ঠিক আছে? এখন খেয়াল করো, তো এটা বেশি লিখছিলাম আমরা, এটা আমরা এদিকে কী করলাম? মাইনাস করে দিলাম, ঠিক না? তো এখন একটা জিনিস খেয়াল করো, তো এখান থেকে এই যে এই পর্যন্ত এখানে মোট কয়টা পদ আছে? 40টা পদ আছে। মোট কয়টা পদ আছে? 40টা পদ আছে। তো এইখানে যেহেতু 40টা পদ আছে, তাহলে আমি যদি 4টা করে আমরা যদি শূন্য হয়ে যায়, তাহলে এখানে 4টা করে পার্ট করলে মোট 10টা হবে না? এরকম, এই যে এখান থেকে এই পর্যন্ত 4টা, আবার এখান থেকে আবার 4টা, মানে আমরা যদি এই 40 পর্যন্ত, মানে i টু দি পাওয়ার 1 থেকে 4 পর্যন্ত, তারপরে 6, 7, 8, 9, 10, ঠিক আছে? হ্যাঁ, মানে 4 পর্যন্ত গেলাম, তারপরে 5, 6, 7, 8 এই পর্যন্ত আবার 4টা, 9, 10, 11, 12 পর্যন্ত আবার 4টা, 13, 14, 15, 16 এরকম করে আরও 4টা। এরকম করে 4টা করে পার্ট করলে এই i টু দি পাওয়ার 40 পর্যন্ত মোট এখানে 10টা, হ্যাঁ, এরকম বাক্স হবে। এরকম 10টা বাক্স হবে, ঠিক না? এরকম মোট কটা বাক্স হবে? এরকম 10টা বাক্স হবে। হ্যাঁ, তো প্রতিটা বক্স, এরকম বক্সের মান যদি আমরা 0 ধরি, কারণ আমরা জানি যে মানে 4টা ক্রমিক পদের সমষ্টি 0, এরকম এখানে i টু দি পাওয়ার 40 পর্যন্ত, i টু দি পাওয়ার 40 পর্যন্ত কয়টা হবে? 10টা বাক্স হবে। তো 10টা বাক্সের মানে হবে 0, তাহলে বাকি থাকলো এইটা। তো সব পার্ট আগের পুরোটা কিন্তু 0 হয়ে গেছে। এই যে মাইনাস i টু দি পাওয়ার 40 বাকি থাকলো। তো আমরা i টু দি পাওয়ার 40 সংখ্যাটা মাইনাস লিখলাম। i টু দি পাওয়ার 40 মানে কি? 40 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটার মান হয়ে যাবে 1। এই যে মাইনাসের জায়গায় মাইনাস বসাইলাম, আর i টু দি পাওয়ার 40 4 দ্বারা বিভাজ্য মানে 1। তো উত্তর হচ্ছে -1। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরকম বড় কোনো যদি তোমাদের সিরিজ আসে, তখন তোমরা জাস্ট এভাবে থিঙ্কিং করবা বা চিন্তা করে তোমরা এটা সমাধান করতে পারবা। এখন এই যে আমরা জটিল সংখ্যা নিয়ে পড়তেছি, যে √(-1) = কত? i। তো এখন এই জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করে? এখন আমরা শিখব যে জটিল সংখ্যার প্রকাশ। তো এখন আমরা জানি যে যদি a ও b দুইটি বাস্তব সংখ্যা হয়, a ও b দুটি বাস্তব সংখ্যা হলে, a ও b দুটি বাস্তব সংখ্যা হলে আমরা z = বলতে পারি, ধরো a + ib, অর্থাৎ a এবং b দুটি বাস্তব সংখ্যা হলে z = a + ib। এই আকারের সংখ্যাকে কি বলা হয়? জটিল সংখ্যা বলে। জটিল সংখ্যা বলে, ঠিক আছে? তো z = a + ib, এই আকারের সংখ্যাকে কি বলে? জটিল সংখ্যা বলে। তো আমরা এটাকে আমরা এভাবে বলতে পারি, অথবা এরকম z = x + iy, z = x + iy, এই আকারের সংখ্যাকে কি বলা হয়? জটিল সংখ্যা বলা হয়। যেখানে এই xটা হচ্ছে বাস্তব অংশ এবং yটা হচ্ছে কাল্পনিক অংশ। তো এই xটা কি? এটা হচ্ছে বাস্তব অংশ,
এটা হচ্ছে বাস্তব অংশ এবং এই ওয়াইটা হচ্ছে কি কাল্পনিক অংশ, এটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক, এটা হচ্ছে কাল্পনিক অংশ। ঠিক আছে, তো যে মনে রাখবা যে এখানে আই মুক্ত যে পদটা আছে এটা হচ্ছে বাস্তব অংশ এবং আই যুক্ত যে পদটা আছে ওয়াইয়ের সাথে কিন্তু একটা সহগ আই আছে, এটা হচ্ছে কাল্পনিক অংশ। ঠিক আছে, তো এই এই যে এক্সটাকে আমরা বলতে পারি জেড এর বাস্তব অংশ, এই জন্য রিয়েল পার্ট অফ জেড। এই এক্স হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, এক্সটাকে বলতে পারি রিয়েল পার্ট অফ কত জেড। এই এক্স হচ্ছে রিয়েল পার্ট অফ জেড, এক্সটাকে বলতে পারি রিয়েল পার্ট অফ কত জেড। আর এখানে আয়ের সহগ যে ওয়াই, এটাকে আমরা বলতে পারি রিয়েল পার্ট অফ কত, সরি এটা হচ্ছে যেহেতু ওয়াই হচ্ছে আই যুক্ত, তার মানে এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। এটা কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। তো এটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ কত জেড, এটা হচ্ছে জেড এর কাল্পনিক অংশ। ঠিক আছে, তো আমরা এই এক্সকে বলতে পারি রিয়েল পার্ট অফ জেড এবং ওয়াইকে বলতে পারি ইমাজিনারি পার্ট অফ কত জেড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বাস্তব অংশ এবং এটা হচ্ছে কাল্পনিক বা অবাস্তব অংশ। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবা, এই যে বাস্তব অংশটা এটা যদি জিরো হয়ে যায়, মানে এক্স এর মান যদি কখনো জিরো হয়, তখন জেড ইকুয়াল টু কত হবে? শুধু আই ওয়াই, মানে শুধু আই যুক্ত হবে, এখানে বাস্তব কোনো অংশ নেই। তখন এটাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। ঠিক আছে, তখন এই ধরনের সংখ্যা কি কি বলা হয়? বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলা হয়। তো এখন আমরা দেখব যে আরগা চিত্র বা আরগান চিত্র, অর্থাৎ আমরা একটা জটিল সংখ্যাকে কিভাবে আমরা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। আরগা চিত্র, চিত্র বা এটাকে বলা হয় আরগান্ট, আরগা বা আরগান্ট চিত্র। ঠিক আছে, আরগা চিত্র অথবা এটাকে বলতে পারি আরগান চিত্র। অর্থাৎ এই আরগা চিত্র এবং আরগান চিত্র বোঝার আগে, ঠিক আছে, আমাদের একটু অক্ষ সম্পর্কে ধারণা রাখা লাগবে। তো দেখো, ধরো এইটা একটা অক্ষ লিখলাম আমি, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, এদিকে একটা অক্ষ নিলাম আর এই বরাবর একটা অক্ষ নিলাম। তো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। ঠিক আছে, তাহলে এই মূল বিন্দুর এই বরাবর একটা অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স, তাহলে এটাকে বলতে পারবো এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম। এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। তো এই যে অক্ষটা, এটাকে আমরা বলবো বাস্তব অক্ষ। এটাকে কি বলে? বাস্তব অক্ষ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ। আচ্ছা, আর এই যে ওয়াই ও ওয়াই প্রাইম, এই অক্ষটা যে আছে ওয়াই অক্ষ, এটাকে আমরা বলবো অবাস্তব বা কাল্পনিক অংশ। এটাকে বলবো অবাস্তব বা কাল্পনিক, এটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক অক্ষ। ঠিক আছে, তো আমাদের এই অক্ষ সম্পর্কে জানা লাগবে, তাহলে আমরা আরগা চিত্র সম্পর্কে আমরা এখন জানতে পারবো। তো এখন দেখো, তো আমি যদি এখন একটা সংখ্যা লিখি, ধরো এখানে লিখলাম যে, হ্যাঁ, 3+4i, হ্যাঁ, 3+4i এটাকে লিখলাম। তো এখন এটাকে যদি আমরা আরগা চিত্রে প্রকাশ করি তাহলে কি হবে? যেহেতু এই 3 হচ্ছে বাস্তব, হ্যাঁ, 3 হচ্ছে আমাদের বাস্তব মান, আর এই 4 4-এর সাথে কি একটা আই আছে, তা আই যুক্ত পার্টটা হচ্ছে কাল্পনিক অংশ। তো এটা হবে কাল্পনিক অক্ষ বরাবর। তাহলে এই যে 3, এই 3টা হবে এদিকে এক্স অক্ষ বরাবর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এই জায়গাতে 3 আছে। তারপরে এখানে যেহেতু এটা হচ্ছে অয় অক্ষ, তাহলে এই যে 4টা কোন অক্ষ বরাবর যাবে? অয় অক্ষ বরাবর যাবে। তো এদিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই যে একটা বিন্দু না, এইটাই হচ্ছে আমাদের 3+4i, এটাই হচ্ছে আমাদের এই জটিল সংখ্যা। এবং এইটাকে আমরা ক্রমজোড় আকারে লিখতে পারি, তখন এটাকে বলবো 3,4। কথা বলবো আমরা 3,4। তো এটাকে আমরা ক্রমজোড় আকারে বললে আমরা বলবো 3,4। ঠিক আছে, আচ্ছা, তো আমরা জানি জটিল সংখ্যাকে কি লেখা যায়? এরকম ক্রমজোড় আকারে লেখা যায়। তো এই যে চিত্রটা আমরা পাইলাম না, এটাই হচ্ছে আমাদের আরগা চিত্র। ঠিক আছে, তো আমরা যদি এখন এখানে ধরো এরকম লিখি, সাপোজ ধরো এখানে আমরা 3-4i যদি বলি, তখন চিত্রটা কেমন হবে? তখন এই যে 3, এটা যেহেতু প্লাস, তাহলে এদিকে 3 ঘর, 1 ঘর
1 ঘর 2 ঘর এই যে 3 ঘর। আর -4 মানে কি নিচের দিকে নামবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর এই যে 4 ঘর। এই যে বিন্দুটা পাইলাম না আমরা, এইটাকে আমরা বলতেছি 3 মাইনাস কত 4i, এবং এটাকে আমরা ক্রমজোড় আকারে বললে হবে 3, মাইনাস কত 4, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের এই জটিল সংখ্যার এটা কি চিত্র? আলগা চিত্র, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যদি এরকম করে লিখি, খেয়াল করো, এখন আমরা যদি এরকম লিখি -3 মাইনাস কত 4i, হ্যাঁ, তাহলে এটা কোথায় হবে? দেখো এখানে বাস্তব অংশের যে মান এটা কিন্তু নেগেটিভ, তাহলে এদিকে আসবে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, এবং এই যে -4i i যুক্ত টার্ম এটাও কিন্তু -4, তার মানে কি নিচের দিকে যাবে 1 2 3 4। এই যে এই বিন্দুটা এটা হচ্ছে আমাদের সংখ্যা, যদি লিখি জটিল সংখ্যা তাহলে 3 4i, আর এটাকে যদি ক্রমজোড় আকারে লিখি তাহলে এটা হবে -3, -4, ঠিক আছে? আর এই যে আমরা জটিল সংখ্যাটাকে এরকম ক্রমজোড় আকারে লিখতেছি, তো এই বিন্দুগুলোকে বলা হয় প্রতিরূপী বিন্দু, ঠিক আছে, বা ক্রমজোড় এগুলো, হ্যাঁ? আচ্ছা, তো এখন আমরা, হ্যাঁ, এখন আমরা বলতে পারি ধরো -3 প্লাস কত 4i, তখন আমরা কোথায় বলবো এটা? এখানে আরও অন্য সংখ্যা হইতে পারে। -3 মানে কি 1 2 3, ঠিক আছে, আর +4 1 2 3 4 এই যে জায়গায়, তো এইটাই হচ্ছে আমাদের -3, হ্যাঁ, -3 কত 4। আর যদি সংখ্যা আকারে বলি তখন এটাকে বলবো -3 প্লাস 4i, হ্যাঁ, এই হলো বিষয়। তো এখন আমরা কি শিখবো? এখন আমরা যদি আলগা চিত্র বুঝে থাকি, এখন আমরা শিখবো যে মডুলাস এবং আর্গুমেন্ট, একটা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কি করে নির্ণয় করতে হয়। মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়। দেখো মডুলাস এবং কি নির্ণয়? আর্গুমেন্ট নির্ণয়, ঠিক আছে? তো আমরা মডুলাসকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, এবং আর্গুমেন্ট মানে হচ্ছে নতি, মানে ঢাল বা থিটা, যেটা কোণ, ঠিক আছে, কতটুকু নত অবস্থায় আছে। তো আর্গুমেন্ট বলতে আমরা থিটাকে বুঝবো। মডুলাস হচ্ছে আমাদের আর এবং আর্গুমেন্ট হচ্ছে থিটা, ঠিক আছে? মডুলাস হচ্ছে আর এবং আর্গুমেন্ট কি থিটা। তো ধরো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই হচ্ছে আমাদের একটা জটিল সংখ্যা, ঠিক আছে? তো এটাকে যদি আমরা আলগা চিত্রে স্থাপন করি তাহলে এদিকে হচ্ছে, এই যে দেখো এই বরাবর, যেহেতু এটা দেখো এক্স প্লাস আই মানে কি এক্স কমা ওয়াই, ঠিক না? এক্স কমা কত ওয়াই, এরকম লেখা যায় যদি আমরা বিন্দু হিসাবে চিন্তা করি। তো বিন্দু হিসেবে চিন্তা করলে আমরা এদিকে যাব এক্স, এটা হচ্ছে আমাদের এক্স, এবং এদিকে ওয়াই একক যাব। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এই যে এই সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, আর প্রতিরূপী বিন্দু হিসেবে এক্স কমা ওয়াই বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এইটা যদি এক্স হয়ে থাকে আর এটা যদি ওয়াই হয়ে থাকে, এখন এই যে এইটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের কত আর, এবং এই আরটা কিন্তু এক্স অক্ষের সাথে একটা কোণে আছে, এই যে থিটা কোণ, ঠিক আছে? তো এই বিন্দুটাকে যেমন আমরা, এই যে বিন্দুটা যে আছে এই বিন্দুটাকে যেমন আমরা এক্স ওয়াই বলতে পারতেছি, এটা আমরা সরলরেখার মধ্যে পড়ছিলাম, যেটাকে আমরা আর কমা থিটাও বলতে পারি, ঠিক আছে? আমরা কি বলতে পারি? আর কমা থিটাও বলতে পারি। তো এই আরটাই হচ্ছে মডুলাস, এই আরটাই হচ্ছে মডুলাস, এবং এই থিটা হচ্ছে কি আমাদের আর্গুমেন্ট। এখন এই যে এক্স ওয়াই, এই যে সংখ্যাটা এক্স প্লাস আই ওয়াই, এটা মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, হ্যাঁ, মাইনাস এক্স প্লাস আই ওয়াই এরকম হইতে পারে, মানে আগে আমরা যে আরও সংখ্যা লিখছি এরকম প্লাস মাইনাস অনেক কিছু হইতে পারে। তো প্লাস মাইনাসের উপর বেরি করে আমাদের ওই বিন্দুর অবস্থানটা কিন্তু এই প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে হইতে পারে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের থিটার মানটা চেঞ্জ হবে। তো সেই অনুযায়ী আমাদের থিটার মানটা কীভাবে চেঞ্জ হবে? তো এখন আমরা নর্মাল অবস্থায় দেখি যে এই মডুলাস আমরা কী করে নির্ণয় করব। তো আমরা এই আরটা যখন নির্ণয় করব, তো আমরা এখানে বলতে পারি যে মডুলাস আর সমান √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আর তো এখানে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অতিভুজের স্কোয়ারটাকে এদিকে পক্ষান্তর করলে √ওভার হয়ে যাবে। তাহলে আর সমান কি √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের মডুলাস, এটাই আমাদের কি মডুলাস, যেখানে এক্স হচ্ছে বাস্তব অংশ এবং ওয়াই হচ্ছে কাল্পনিক অংশ, মানে আয়ের সহগ যেটা। এবং এখান থেকে বলতে পারি যেহেতু এই আর্গুমেন্ট হচ্ছে থিটা, ঠিক আছে, বা কোণ, বা আমরা নতি বলতে পারি। তো আমরা জানি ঢাল, ঢাল মানে কি ট্যান থিটা। তাহলে ট্যান থিটা যদি ঢাল হয় বা নতি হয়, তা ট্যান সমান কি লম্ব বাই ভূমি, মানে ওয়াই বাই এক্স। তো থিটা সমান এখানে কি বলতে পারি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে পরম মান দিলাম এই কারণেই, কারণ এই যে এখানে এক্স ওয়াই যে লিখলাম এই বিন্দুর মানটা
প্লাস মাইনাসের কারণে এক এক চতুর্ভাগে হইতে পারে, তো বিন্দুর মানটা প্লাস মাইনাস হইতে পারে, এই জন্য আমরা সেফ জোনে এখানে মাইনাসের মান হইতে পারে, কিন্তু আমরা প্লাস মান নিয়ে চিন্তা করবো, এই জন্য আমরা পরমান দিয়ে রাখলাম। তো আমরা এখান থেকে যে আর্গুমেন্ট থিটা, এটাকে বলতে পারি যে টেন ইনভার্স কত ওয়াই বাই এক্স, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এখন আমরা এক এক ঘরের জন্য আর্গুমেন্ট কেমন হবে এটা আমরা দেখব, ঠিক আছে। তো এই যে আমরা থিটা নির্ণয় করলাম না আর্গুমেন্ট, এটাকে আমরা বলতেছি মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে, মুখ্য আর্গুমেন্ট। এখন আমরা দেখব যে এখানে লিখে রাখি যে মুখ্য আর্গুমেন্ট, এটাকে আমরা বলি থিটা। আর এটাকে সহজ করে বোঝানোর জন্য আমি বলতেছি এখানে ছোট কোণ। মনে রাখবা মুখ্য আর্গুমেন্ট মানে কি কোণ? ছোট কোণ। মুখ্য আর্গুমেন্ট মানে কি? আমরা বলবো ছোট কোণ, ঠিক আছে। তো ধরো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চতুর্ভাগ। এখন প্রথম চতুর্ভাগে যদি তুমি থাকতে চাও তাহলে দেখো আমি এখানে ছোট করে আবার একে বুঝিয়ে দিই। এই যে এই জায়গায় একটা লাঠি চিন্তা করলাম, তো এটা কিন্তু এই যে এখানে আছে, ঠিক আছে, তো এই জায়গায়, হ্যাঁ। তো প্রথম চতুর্ভাগের জন্য মনে রাখবা থিটাটা এরকম হবে যে টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। প্রথম গড়ের জন্য থিটা হবে টেন ইনভার্স কত ওয়াই বাই এক্স। এখন আমরা যদি দ্বিতীয় গড়ে আসতে চাই, ঠিক আছে, এটা প্রথম গড়ের জন্য, কোন গড়ের জন্য? প্রথম গড়। এখন আমরা দ্বিতীয় গড় নিয়ে চিন্তা করব। তো দ্বিতীয় গড়ের জন্য আমরা একটা ছোটো করে চিত্র এঁকে নিই। দ্বিতীয় গড়ে তুমি আসতে চাইলে এখানে লাঠি দিয়ে নাও। তো এইখানে তুমি যদি আসতে চাও তোমাকে এই যে এইটুক কোণ আসতে হবে, ঠিক আছে। তাহলে এই কোণটাই হচ্ছে আমাদের নতি বা আর্গুমেন্ট। তো এখান থেকে থিটাটা হবে, খেয়াল করো এখানে থিটা হচ্ছে থিটাটা কত হবে? পাই মাইনাস কত টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে দ্বিতীয় গড়ের জন্য। এখন তৃতীয় গড়, যেটা আমরা তৃতীয় গড়ে আসতে চাই, তাহলে এই যে এখানে খেয়াল করো এই জায়গায় লাঠি দিলাম, তো তুমি এই যে এই কোণটা ঘুরে আসলে কিন্তু এখানে আসতে পারবা, ঠিক আছে। কিন্তু তাহলে এখানে কিন্তু সরলরেখায় যখন পড়ছিলাম তখন কিন্তু পড়ছিলাম এখানে যে থিটাটা যেটা পড়ছিলাম পাই প্লাস থিটা, কিন্তু এখন কিন্তু আমি এটা বলতে পারতেছি না। কেন? কারণ আর্গুমেন্ট যেটা মুখ্য আর্গুমেন্ট পড়তেছি, তো আর্গুমেন্ট মানে আমি কি বললাম? ছোট কোণ। তুমি যদি এইটুকু ঘুরে আসো তাহলে কোনটাকে ছোট হবে নাকি এই এই লাঠির মধ্যে কিন্তু আমি চাইলে এদিক থেকে ঘুরেও কিন্তু আসতে পারি, তাই না? আমি তো এই বরাবর ঘুরে ওই যে এদিকে ঘুরেও কিন্তু আসতে পারি। তো এই কোণটা বড় নাকি এই কোণটা বড়? এই কোণটা বড় আর এই কোণটা ছোট, তো এই ছোট কোণটা আমাদের কি, ঠিক আছে, এই ছোট কোণটা আমাদের কি? আর্গুমেন্ট, ঠিক আছে। ছোট কোণটা আমাদের কি এখানে? আর্গুমেন্ট। তাহলে আমরা এইটা না নিয়ে আমরা কোনটা নেব? এই যে এরকম ডট ডট দেওয়াটা, এটা নিব, ঠিক আছে। তো এই কোণটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তো এইখানে আসলে তো আমি এইখানে এই যে এই জায়গাতে যদি আমরা এইটুকু নিয়ে আসি, হ্যাঁ, এইটুকু নিয়ে যদি আসি তাহলে এইটুকু নিয়ে আসলে আমাদের এখানে থিটা কীভাবে বের করবা? এখানে থিটা হবে মাইনাস পাই, কত হবে? মাইনাস পাই প্লাস টেন ইনভার্স কত ওয়াই বাই এক্স। এবার এটা বুঝে নিবা, হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। কেন? কারণ দেখো এইখান থেকে তোমাকে এই পর্যন্ত আসতে হবে, আমি এখানে নিচে এঁকে বুঝাই, হ্যাঁ, তোমাকে এইখান থেকে এই পরিমাণ আইসা তারপরে প্লাস করতে হবে, ঠিক আছে। তার মানে মাইনাস পাই নিচের দিকে আসা মানে কি? মাইনাস পাই, তারপরে যেহেতু এদিকে আবার নিচের দিকে আবার এদিকে নামতে হবে, তো এদিকে গেলে যেহেতু আমরা জানি এটা হচ্ছে প্লাস থিটা, তো মাইনাস পাই প্লাস থিটা। তৃতীয় ঘরের জন্য কত? মাইনাস পাই প্লাস থিটা, অর্থাৎ তৃতীয় ঘরের জন্য আর্গুমেন্ট হচ্ছে মাইনাস পাই টেন ইনভার্স ওয়াই বাই কত? এক্স। আর এটা হচ্ছে চতুর্থ, এটা কত? চতুর্থ গড়। তো চতুর্থ গড়ে আসতে হলে কীভাবে আসতে হবে? খেয়াল করো, এই জায়গায় লাঠি দিলাম। এখন তুমি যদি এইভাবে ঘুরে আসো এটা তো বড় হয়ে যায়, বড় কোণ, কিন্তু আমরা যদি এই কোণ নিয়ে কাজ করি, এই যে এই কোণটা নিয়ে কাজ করি, এই যে এটা নেই, তো এটা হচ্ছে আমাদের ছোট কোণ, ঠিক আছে। এটা কি কোণ? ছোট কোণ। তো এই কোণটা আসতে হলে আমরা কি করতে হবে? এই পুরোটা ঘুরিয়া, ঠিক আছে, আমরা কি এই পুরোটা ঘুরিয়া 2 পাই পর্যন্ত ঘুরিয়া পরে এখানে নিয়ে দিব, নাকি আমরা এক কাজ করতে পারি, এখানে আমরা মাইনাস থিটা পরিমাণ ঘুরলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। তো মনে রাখবা চতুর্থ গড়ের জন্য থিটাটা কত হবে? এটা হবে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো তোমরা মনে রাখবা প্রথম গড়ের জন্য হচ্ছে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় গড়ের জন্য পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তৃতীয় গড়ে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, আর 4 নম্বর গড়ে হচ্ছে মাইনাস টেন ইনভার্স কত? ওয়াই বাই এক্স, ঠিক আছে। তো এইগুলো ছিল আমাদের মুখ্য আর্গুমেন্ট বা ছোট কোণ। এখন আমরা শিখবো যে সাধারণ আর্গুমেন্ট। এখন কি শিখবো? সাধারণ আর্গুমেন্ট। তো সাধারণ আর্গুমেন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করি? দেখো সাধারণ আর্গুমেন্ট, ঠিক আছে। তো সাধারণ আর্গুমেন্ট খেয়াল করো,
এখানে আমরা সাধারণ আর্গুমেন্টকে মূলত আমরা বলি কি যে 2n পাই প্লাস থিটা, অর্থাৎ মুখ্য আর্গুমেন্টের সাথে আমরা 2n পাই যোগ করব। এটা কেন যোগ করব? কারণ ধরো তুমি সাপোজ এই জায়গাটাতে দেখো থিটা পরিমাণ ঘুরে কিন্তু এখানে আসতে পারছো, তার পরবর্তীতে তুমি এই জায়গাতে যদি আসতে চাও, তুমি দেখো এখান থেকে সম্পূর্ণ 360 ডিগ্রি ঘোরার পরে আবার প্লাস থিটা, অর্থাৎ এই যে 360 ডিগ্রি ঘোরার পরে এখান থেকে 360 ঘোরার পর আবার প্লাস থিটা দিলে তুমি এখানে আসতে পারতেছো। আবার দেখো এই 360 আবার 360 ঘুরো, ঠিক আছে, ঘোরার পরে আবার প্লাস করে এখানে আসতে পারতেছো। তো আমি যদি এখানে এনের জায়গায় 1 2 3 4 5 এগুলো বসাই, হ্যাঁ, 1 বসাইলে হবে 2 পাই, 2 বসাইলে 2 দুগুণে 4 মানে 4 পাই, 3 বসাইলে 6 পাই, অর্থাৎ আমি যত পাই সংখ্যকবার এখানে ঘুরতেছি, ঠিক আছে, হ্যাঁ, ধরো এখানে 1 বসাইলে 2 পাই, কিন্তু এই যে একটা পাই, দুইটা পাই, একটা পাই, যে দুইটা পাই, 2 পাই প্লাস থিটা এখানে আসলাম। আবার যদি আমি এখানে 2 বসাই, এখানে n এর মান 2 বসাই, তাহলে কি হয়, 2 দুগুণে 4 মানে 4 পাই। তো এই যে 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 4 পাই করার পর আবার প্লাস থিটা, আমি কিন্তু এখানে আসতে পারলাম। ঠিক আছে, এরকম করে যতবার তুমি, ঠিক আছে, 2 পাই, 4 পাই, 6 পাই, এরকম করে যতবার তুমি ঘুরতে থাকবা তুমি কিন্তু এখানে আসতে পারবা। ঠিক আছে, এই জন্য সাধারণ আর্গুমেন্টটাকে আমরা 2n পাই প্লাস থিটা বলবো, অর্থাৎ মুখ্য আর্গুমেন্টের সাথে জাস্ট এটাকে যোগ করে দিব, তাহলে আমাদের কি হয়ে যাবে, সাধারণ আর্গুমেন্টটা বের হয়ে যাবে। তো আমরা যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকি, এখন আমরা আগে যে শিখছিলাম আর্গা চিত্রর ক্ষেত্রে আমরা কিছু কিছু মান লিখে রাখছিলাম, তো এইগুলা থেকে আমরা এখন কি করে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হয় আমরা এখন এগুলা দেখব। তো দেখো এখানে খেয়াল করো, আমরা এখানে প্রথমে যে সংখ্যাটা নিয়েছিলাম এটা ছিল 3 প্লাস 4i। তো এটা যদি আমার জটিল সংখ্যা হয়ে থাকে z ইকুয়াল টু 3 প্লাস 4i, তাহলে z এর যে পরম মান বা মডুলাস, এটাকে আমরা বলতে পারি মডুলাস অফ z, এরকম বলতে পারি, অথবা এটাকে আমরা r বলতে পারি। তো আমরা যদি r বলছি, দেখো এই যে পরম মান অফ z, এটা যে কথা, আর মানে কিন্তু একই কথা, কারণ এই পরম মান অফ জেডকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি। এইটা মানে মডুলাস অফ জেড মানে জেডের মান, এবং এইটা মানেও কি জেডের মান। তাহলে এইখানে জেড যদি 3 প্লাস 4i হয়, তাহলে জেডের মডুলাস আর কত হবে, আর হবে, আমরা মডুলাস কি শিখছিলাম, মডুলাস আর ইকুয়াল টু আমরা কি শিখছি যে আর সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ বাস্তব অংশের স্কোয়ার এবং কাল্পনিক অংশের স্কোয়ার। তো এই জায়গা থেকে আমরা জেড ইকুয়াল টু 3 প্লাস 4i, এখান থেকে বাস্তব অংশ হচ্ছে এটা, তাহলে এখানে 3 স্কোয়ার এবং এখান থেকে হচ্ছে 4 স্কোয়ার, ঠিক আছে, 9 এবং এখানে 16, 16 9 কত হচ্ছে 25, আর 25-এর বর্গমূল কত 5, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। ঠিক আছে, মডুলাস, সরি। এখন আমরা আর্গুমেন্টটা বের করব। তো যেহেতু এখানে 3 প্লাস 4i, তাহলে বিন্দুটা হচ্ছে 3,4 মানে প্লাস প্লাস, হ্যাঁ, তারপরে প্রথম চতুর্ভাগে আছে না, তো এখানে প্রথম চতুর্ভাগে হইলে আমরা এখানে থিটা কি বলতে পারি, থিটা বলতে পারি tan ইনভার্স y বাই এক্স। তো tan ইনভার্স y কত, এখানে y হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের y, এটা হচ্ছে আমাদের x, তাহলে 4/3। এখন যেহেতু আমরা tan ইনভার্স 4/3 এটার মানটা আমরা নর্মালি জানি না, হ্যাঁ, তো এটাকে, হ্যাঁ, তো এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, তবে এখানে যদি এরকম হইতো যে tan ইনভার্স, ধরো tan ইনভার্স √3/1, তাহলে আমরা 60 ডিগ্রি বলতে পারতাম, 1/√3 30 ডিগ্রি বলতে পারতাম, শুধু 1, এখানে ধরো সাপোজ ধরো আছে tan ইনভার্স ধরো 3/3 মিলে গেছে না, তাহলে 1, tan ইনভার্স 1 মানে কি 45 ডিগ্রি মানে π/4 বলতে পারতাম। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা এখান থেকে এই সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট আমরা বের করে ফেললাম। হ্যাঁ, এরপরের যে সংখ্যাটা ছিল এটা কি ছিল, এটা ছিল 3 মাইনাস কত 4i। তো এখান থেকে মডুলাস আর কত হবে, এই আর হবে বাস্তব অংশের স্কোয়ার এবং কাল্পনিক অংশের স্কোয়ার। তো এখানে কিন্তু দেখো আমরা এটাকে কিন্তু 3 প্লাস দিয়ে মাইনাস 4i এরকম বলতে পারি, দেখো প্লাসে মাইনাসে মাইনাসই হয়, তাহলে বাস্তব অংশ হচ্ছে 3 এবং আয়ের সহগটা হচ্ছে -4, তাহলে বাস্তব অংশের স্কোয়ার এবং কাল্পনিক অংশের স্কোয়ার, ঠিক আছে, এরকম করে হবে। তো 9 আবার প্লাসে প্লাসে 16ই হয়, 4 4 16, তো 25, সেখানে 5 হবে, এটা হচ্ছে আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট থিটা কত হবে, এটা হচ্ছে প্লাস মাইনাস। তো আমরা জানি যে প্রথম ঘরটা যে হাতের ডানে গেলে প্লাস, উপরের দিকে উঠলে প্লাস প্লাস প্লাস, ডানে গেলে প্লাস, নিচে নামলে কি হয় মাইনাস, তো প্লাস এটা মাইনাস। আর এই ঘরে দেখো হাতের বামে আসলে মাইনাস, উপরে দিয়ে গেলে প্লাস, তৃতীয় রয়েছে মাইনাস প্লাস, বামে গেলে মাইনাস, নিচে গেলে মাইনাস। তো মনে রাখবা ডানে বারে প্লাস, ডানে হবে প্লাস, দেখো এই যে প্লাস আর প্লাস, উপরে প্লাস নিচে মাইনাস, আবার বামে মাইনাস মাইনাস, এই যে মাইনাস, আবার এটা উপরে উঠছিল প্লাস, এটা নিচে নামছে কত মাইনাস। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখন থিটা, যেহেতু এখানে কত আছে 3 - 4, তার মানে প্লাস মাইনাস কি, প্লাস মাইনাস মানে কি ডানে গেছে আবার মাইনাস নিচে নামছে, তার মানে 4 নাম্বার করে পড়ছে, কয় নাম্বার করে পড়ছে 4 নাম্বার ঘর। তো 4 নাম্বার ঘরে পড়লে আমরা কি শিখছিলাম, 4 নাম্বার করে মাইনাস
tan ইনভার্স y বাই x। এটা হচ্ছে আমাদের মডুলাস, হ্যাঁ সরি আর্গুমেন্ট থিটা। তারপরে দেখো এটা হচ্ছে মাইনাস মাইনাস, তার মানে তৃতীয় ঘর। দেখো এই যে মাইনাস মানে বামে এবং মাইনাস নিচে, তৃতীয় ঘর। তৃতীয় ঘরে আমরা থিটা কি শিখছিলাম? থিটা হচ্ছে তৃতীয় ঘর ছিল মাইনাস পাই প্লাস থিটা। থিটা বলতে হচ্ছে tan ইনভার্স y বাই এক্স। এখানে y হচ্ছে কত -4 এবং x হচ্ছে -3। মাইনাস যেহেতু পরমাণুর ভিতরে আছে, মাইনাসগুলো কাটা চলে যাবে বা মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে বলতে পারি পাই, আর এটা রেখে দিলাম tan ইনভার্স 4/3 এভাবে রেখে দিলাম, যেহেতু এটার মানটা আমরা জানি না। ঠিক আছে, জানলে আমরা এখানে ধরো 4/4 থাকলে 1 হইতো, তখন পাই/4 লিখতাম। হ্যাঁ, বা জানা কোনো মান আসলে তখন আমরা কোণের মানটা লিখে দিতাম। তো তোমরা এখন এইটা বের করতে পারবা, হ্যাঁ এগুলা বের করতে পারবা। তো এখন একটা জিনিস একটু খেয়াল করো তো, আমরা এখন এখান থেকে একটু খেয়াল করো। ধরো শুধু আই যদি বলি আমি, যে শুধু আই, এটার আরগা চিত্র কেমন হবে? শুধু আই, তো শুধু আই মানে কি? আমরা জানি যে একটা জটিল সংখ্যার দুইটা অংশ, ঠিক আছে, একটা বাস্তব একটা কাল্পনিক। তো এই শুধু আইকে আমরা 0 প্লাস আই বলতে পারি না? 0 প্লাস আই বলতে পারি, যেখানে বাস্তব অংশটা হচ্ছে কত 0 আর কাল্পনিক অংশে তো আই আছে, আর এই আয়ের সাথে কিন্তু একটা 1 আছে, ঠিক না? তো এটাকে আমরা প্রতিরূপী বিন্দু হিসেবে বলতে পারি, 0,1। তাহলে এই যে 0, এই যে 1, এইটাই হচ্ছে আমাদের আয়ের অবস্থান। এটা আমাদের কিসের অবস্থান? আয়ের অবস্থান। এখন আমরা এটার আর্গুমেন্ট বের করব, ঠিক আছে? তাহলে দেখি যে আসলে এখানে 90 ডিগ্রি হয় কিনা। তো দেখো থিটা ইকুয়াল টু, যেহেতু এটা হচ্ছে 0 1 মানে প্লাস প্লাস, তাহলে প্রথম চতুর্ভাগ হিসেবে আমরা কাউন্ট করে নিব। তাহলে হবে tan ইনভার্স y বাই এক্স। ওয়াই তো 1 আর এক্স হচ্ছে 0। আর আমরা জানি সামথিং বাই 0 মানে কি? অসংজ্ঞায়িত। আর tan 90 ডিগ্রি মান কত? অসংজ্ঞায়িত। তো এখান থেকে থিটা কত বের হইতেছে? 90 ডিগ্রি। দেখো এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থিটা আছে, বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়। তো আরগা চিত্রের মাধ্যমে আমরা কিন্তু একটা বিন্দুর, হ্যাঁ মানে একটা জটিল সংখ্যার অবস্থান কিন্তু আমরা সহজেই বের করতে পারবো, ঠিক আছে? এখন আমরা শিখব যে জটিল সংখ্যার পোলার আকার। এটা মোটামুটি একটা বেসিক ক্লাস। হ্যাঁ, এটা কিন্তু আমাদের পুরো বেসিক ক্লাস। আমি কিন্তু এই ক্লাসে কোনো সমাধান করাবো না, ঠিক আছে? এই ক্লাসের পরে কিন্তু আমাদের পার্ট বাই পার্ট তোমাদের যে বোর্ড অনুমোদিত যে বইটা আছে ওই বইয়ের, আমি মূলত এসইও আহমেদ স্যারের বইটা আগে করাইতাম, কিন্তু এখন আমি আপাতত তোমাদের এখান থেকে অক্ষরপত্র প্রকাশনীর বইয়ের যে প্রত্যেকটা অঙ্ক আমরা একটার পর একটা পার্ট বাই পার্ট কী করব? সমাধান করে দিব। তো এই ক্লাসে জাস্ট আমরা এই অধ্যায়টা শুরু করার আগে আমরা মোটামুটি বেসিকটা জানা দরকার, এই জন্য আমরা শুধু বেসিক নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এরপর পরের ক্লাস থেকে কিন্তু আমরা, হ্যাঁ, প্রত্যেকটা ম্যাথ আমরা একটা একটা করে অঙ্ক বা প্রবলেম আমরা সলভ করব, ঠিক আছে? তো জটিল সংখ্যার কি আকার? পোলার আকার। জটিল সংখ্যার কি আকার? পোলার আকার। তো জেড ইকুয়াল টু আমরা কি জানি? এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে? তো আমি এখানে একটু দেখাই। ধরো এই যেটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কত? ওয়াই, হ্যাঁ? তাহলে এটা যদি এক্স, এটা ওয়াই হয়ে থাকে, এটা হচ্ছে আর মডুলাস যেটা। তো আমরা এখানে আমরা সরলরেখার মধ্যে পড়ছিলাম না যে এক্স ইকুয়াল টু আর কস থিটা। এটা কীভাবে হয়েছে আমরা জানি, কস থিটা সূত্র ফলাইতে পরে কিন্তু কোনাকুনি গুণ দিলে এটা হয়, তো এটা বললাম না এখানে। আর ওয়াই সমান পড়ছিলাম আর সাইন থিটা। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু কত? আর সাইন থিটা, ঠিক আছে? তো এখানে আমরা এই যে জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই এই আকারের সংখ্যাকে কি বলে? জটিল সংখ্যা বলে। তো আমি লিখলাম যে এক্স প্লাস আই ওয়াই। তো এক্সের জায়গায় লিখলাম আর কস থিটা, আয়ের জায়গায় আই থাকলো, ওয়াইয়ের মানটা হচ্ছে আর সাইন থিটা। তো আমরা এখান থেকে আর কমন নিলে কি পাই? কমন নিলে পাই কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে? তো এটা কার মানটা পেলাম? এক্স প্লাস আই ওয়াই। তো এইটাই মূলত হচ্ছে আমাদের জটিল সংখ্যার কি আকার? পোলার আকার। তো কোনো জটিল সংখ্যাকে পোলার আকারে প্রকাশ করতে গেলে আমরা এভাবে প্রকাশ করব যে এক্স প্লাস আই ওয়াই, হ্যাঁ, আকারে থাকবে, তখন আমরাকে আর কস থিটা প্লাস আই সাইন থিটা এই আকারে কী করবো? প্রকাশ করব। যেখানে আরটা হচ্ছে মডুলাস এবং এই যে থিটা যে দেওয়া আছে, থিটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, ঠিক আছে? তো এখান থেকে আমরা আরেকটা জিনিসটা মনে রাখবো। দেখো এই যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারবো আর, দেখো এই যে আর এর জায়গায় এখানে আর থাকলো, আর কস থিটা প্লাস আই
সাইন থিটা, এখানে আমরা বলতে পারি এটার জায়গাতে ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, এই যে শুধু এই পার্টটুকু আমরা বলতে পারি ই টু দি পাওয়ার কত আই থিটা। তো এইটাকে আমরা ছোট করে এখানে লিখে দিই, এটাকে বলা হয় ওয়েলার্স থিওরিয়াম। ঠিক আছে, তো ওয়েলারের থিওরিয়াম থেকে আমরা এটাকে বলতে পারি, তো কি বলতে পারি আমরা এখানে কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা। এটা মনে রাখবা তোমরা। আবার যদি এরকম হয় কস থিটা মাইনাস আই সাইন থিটা এরকম হয়, তখন আমরা ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বলতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এখানে মাইনাস থাকলে আমরা এখানে মাইনাস বলবো। তো এটা হচ্ছে আমাদের ওয়েলার, হ্যাঁ, ওয়েলার্স থিওরিয়াম। ওয়েলার্স থিওরিয়াম, এটা হচ্ছে আমাদের ওয়েলার্স থিওরিয়াম থেকে আমরা এটা বলতে পারি। তো আমরা আপাতত এটা মনে রাখবো যে কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার কত আই থিটা, আর কস থিটা মাইনাস আই সাইন থিটা ই টু দি পাওয়ার কত মাইনাস আই থিটা। ঠিক আছে, তো এটা আমরা মনে রাখবো। তো এখন আমরা এককের যে ঘনমূল এটা আমরা শিখব। তো ধরো এখানে কিউবিক রুট অফ 1, তো এককের ঘনমূল, এটা এককের ঘনমূল আমরা বের করব। তো আমরা এখানে লিখবো যে ধরি এক্স ইকুয়াল টু কিউবিক রুট কত 1। ঠিক আছে, আচ্ছা, তো তো এখান থেকে আমরা কি বলতে পারি যে উভয় পক্ষকে ঘন করলে, ঠিক আছে, তো এখানে এক্স কিউব, এখানে কিউবিক কাটা যায় 1 থাকবে। তো আমরা এখন এখান থেকে বলতে পারি এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু কত 0। তো এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি, এখানে আমরা 1কে 1 কিউব বলতে পারি না। তো এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমরা একবারে বলতে পারি কেমন, এরকম সমান সমান 0। এখন দুইটার গুণফল 0 মানে কি হয় অথবা, তো আমরা এক্স মাইনাস 1 সমান 0 পাই, এখান থেকে এক্স ইকুয়াল টু 1 পাইলাম। তো এককের একটা বাস্তব মূল পাইলাম 1। আর এই যে এখানে যে পার্টটা পাইলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটাকে আমরা 0 ধরবো। এখানে হয় এটা সমান 0, আর এটা হচ্ছে অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান কত 0। এখন আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এর আদর্শ রূপ। তো এখান থেকে আমরা এরকম দ্বিঘাত সমীকরণ থেকে সমাধান মানে এক্স নির্ণয় করার ক্ষেত্রে আমরা সূত্র জানি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সমাধান বা মূল নির্ণয়ের সূত্র। তো এখানে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ, এক্স এর সহগটা বি, এবং এক্স বর্জিত যে পদটা থাকবে এটাকে আমরা সি বা ধ্রুবপদ বলতেছি। তো এখানে যেহেতু আমরা এখানে কত পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তো এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কী বলতে পারি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। তো এখন মান বসাইলে মাইনাস বি, এখানে এ কত আমি এটা এখানে বুঝাই দিই। দেখো এখানে এ হচ্ছে 1, বি হচ্ছে 1 এবং সি হচ্ছে 1। কেন, এক্স স্কোয়ারের সামনে একটা এক আছে 1, এর সামনে একটা এক আছে এখানে, আর এখানে হচ্ছে 1 সির মানটা। তো বির মান হচ্ছে 1, ঠিক আছে, প্লাস মাইনাস এখানে বির মান যদি 1 হয় তাহলে 1 স্কোয়ার মানে তো 1ই হবে, 4a1 সি কত 1, আর নিচে কত আছে 2a, এ হচ্ছে 1। তো আমরা এখান থেকে বলতে পারি -1 প্লাস মাইনাস 4 থেকে 4 একে 4, 4 থেকে গেলে কত -3, আর নিচে কত 2 একে 2। ঠিক আছে, তো আমরা এখন এক্স এর দুইটা মান পাইলাম। একটা পেলাম এক্স ইকুয়াল টু -4 প্লাস রুট ওভার -3/2, হ্যাঁ, আর একটা মান পাইলাম -1 মাইনাস -3 বাই কত 2, অর্থাৎ একবার প্লাস মান নিতে পাইছি মাইনাস মান নিতে পাইছি। ঠিক আছে, তো আমরা জানি যে এককের ঘনমূল, ঠিক আছে, এককের যে জটিল ঘনমূল এটা হচ্ছে এককের বাস্তব ঘনমূল। কিন্তু এখন এইখানে রুটের ভিতরে আমরা কি পাইছি, এখানে রুটের ভিতরে আমরা মাইনাস পাইছি না। তো এগুলা কিন্তু এই যে দুইটা মূল, এই যে এটাও কিন্তু এক্স এর মান, এটাও কিন্তু এক্স এর মান। একটা মান আমরা বাস্তব পাইছি 1, কিন্তু বাকি দুইটা মান যেটা পাইছি এটা পাইছি কি অবাস্তব বা কাল্পনিক মূল। ঠিক আছে, এগুলো কি পেলাম আমরা কাল্পনিক মূল। ঠিক আছে, তো আমরা মূলের বৈশিষ্ট্য থেকে আমরা কি বলতে পারি যে জটিল যে মূলগুলো আছে, ঠিক আছে, এগুলো একটা আরেকটার কি হয় বর্গ। ঠিক আছে, তাহলে এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে আমাদের এককের দুইটা জটিল ঘনমূল। ঠিক আছে, তো একটা এবং অপরটার কি হয় বর্গ হয়। তো আমরা বলতে পারি যে জটিল মূল একটি অপরটির বর্গ, একটি অপরটির বর্গ বা বর্গের সমান। ঠিক আছে,
তো আমরা যেহেতু এখানে এক্সের একটা মান পাইলাম কত, ধরো -1 প্লাস √-3/2 পাইলাম, এটা পাইলাম এক্সের একটা মান। এখন এই পার্টটাকে আমরা বর্গ করব, বর্গ করে দেখবো যে আসলে এটা পাই কিনা। তো এই হোল স্কোয়ারটা এটার মধ্যে আছে, এটার মধ্যেও আছে, তো 2 এর স্কোয়ার করলে হয় 4 আর a প্লাস b হোল স্কোয়ার। তখন এটাকে আমরা একটা হচ্ছে বাংলায় লিখি, এই যে এখানে হচ্ছে হোল স্কোয়ার। তো এখানে a স্কোয়ার, হ্যাঁ, a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার, নিচে কত আছে এখানে 4। তো এখানে 1 আর এখানে কত হবে প্লাসে মাইনাসে -2√-3 আর এখানে রুট ওভার কেটে গেলে কি থাকে -3 থাকে আর নিচে কত 4। ঠিক আছে, তো এখানে কত ছিল, এখানে 3 থেকে 1 গেলে -2 হবে, -2, এখানে হচ্ছে -2, তারপরে -2√-3 বাই কত ছিল 4। তো উপর থেকে -2 যদি কমন নিই তাহলে 1 মাইনাসে মাইনাসে প্লাস থাকে √-3 আর নিচে কত 4, এইটা থেকে এটা কাটলে 2 হয়। তো আমরা এখানে পেলাম -1 প্লাসে মাইনাসে -√-3/2। এখন দেখো এই পার্টটাই কিন্তু আমাদের, এই যে এখানে যে পার্টটা আছে আমাদের, এই যে এই পার্টটাই কিন্তু আমরা পাইলাম। তো একটাকে বর্গ করলে আমরা আরেকটা পাইলাম, ঠিক না? আবার এইটাকে বর্গ করলে কিন্তু আমরা এটা ফিরে পাবো, নিজেরা করতে পারো চাইলে। তো জটিল জটিল মূলগুলো, জটিল যে মূল, একটি মূল অপরটির কি হয় বর্গ হয় বা অনুবন্ধী বা বিপরীত হয়, ঠিক আছে, একটি অপরটির বর্গ বা বিপরীত হয়। তো আমরা এটা পাইলাম যে এখানে এখন এই যে এইখানের যে মানটা আমরা এখানে একটু আলাদা করে লিখি, খেয়াল করো। আমরা এক্সের কয়টা মূল পেলাম, এককের ঘনমূল করলে 3টা মূল পেলাম, এটা 1 পাইছি, ঠিক আছে, আর এটা পাইছিলাম মাইনাস, ঠিক আছে, দরেরটা কি পাইছিলাম -1 প্লাস √-3/2, এটা একটা পাইছি, আর এটা পাইছি -1 মাইনাস √-3/2। তো আমরা এখন এইটাকে আমরা ওমেগা বলবো, এটাকে আমরা ওমেগা স্কোয়ার বলবো, কারণ এটাকে স্কোয়ার করলে এটা পাওয়া গেছে, তো এটাকে আমরা ওমেগা স্কোয়ার বলবো, ঠিক আছে। আবার এখানে জটিল এককের যে ঘনমূল, ঠিক আছে, এককের ঘনমূলগুলো যদি আমরা যোগ করি যোগফল 0 হবে। তো এককের ঘনমূল কয়টা, 3টা, 1 ওমেগা এবং কি হবে এখানে ওমেগা স্কোয়ার। এখন এখানে 1 ওমেগার জায়গায় -1 প্লাস √-3/2 আর ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা এই যে এটা -1 মাইনাস √3/2। এখন এখানে বসে যদি আমরা লসাগু করে দিই না, তখন এখান থেকে 0 পাবো। তো আমরা এটা সূত্র হিসেবে মাথায় রাখবো, আমরা সূত্র হিসেবে মাথায় রাখবো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত 0। তাহলে 1 হচ্ছে এককের বাস্তব ঘনমূল, ওমেগা এবং ওমেগা স্কোয়ার হচ্ছে ওই যে এককের ঘনমূল বের করার সময় দুইটা কাল্পনিক ঘনমূল আসছিল এককের, ওই ওমেগা হচ্ছে এককের জটিল ঘনমূল, ঠিক আছে। তো একটিকে স্কোয়ার করলে আরেকটা পাওয়া যায়, এই জন্য 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 হবে। তো এখান থেকে আমরা সূত্র বলতে পারি 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস কত ওমেগা, তারপরে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1, এই সূত্রগুলো আমরা বলতে পারি। তারপর এই জটিল এখানে আরেকটা বৈশিষ্ট্য ছিল যে ওমেগা কিউব, অর্থাৎ এককের, হ্যাঁ, ওমেগা মানে যে ওমেগাটা পাইছিলাম, হ্যাঁ, এটাকে যদি আমরা কিউব করি, ঠিক আছে, আমরা ওমেগাটা কত পাইছি, আমরা ওমেগা পাইছি, দেখো এই যেটা হচ্ছে আমাদের ওমেগা, এই যে এখানে খেয়াল করো, এই যেটা হচ্ছে আমাদের ওমেগা, এটা হচ্ছে আমাদের কি ওমেগা, হ্যাঁ, -1 প্লাস √-3 কত 2, এটা হচ্ছে ওমেগা। এখন এই ওমেগাকে যদি আমরা কিউব করি, এই ওমেগাকে যদি আমরা কিউব করি তাহলে কত হবে 1, এটা, হ্যাঁ, বৈশিষ্ট্যের মধ্যে আছে যে এককের ঘনমূল, ঠিক আছে, এককের ঘন করলে মানে কিউব করলে, ঘনমূল না, এককের যে জটিল ঘনমূল ছিল ওই ঘনমূলকে যদি আমরা কিউব করি তাহলে 1 হবে, ঠিক আছে, মানে এই মানটাকে যদি আমরা কিউব করি তাহলে কি হবে 1 হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ওমেগা কত পেয়েছিলাম -1 প্লাস √-3 কত 2। এখন বৈশিষ্ট্য হচ্ছে যে এই জটিল ঘনমূলকে যদি আমরা ঘন করি তাহলে আমরা কত পাবো 1 পাবো। তার মানে হচ্ছে যে আমরা ওমেগা কিউব সমান কি বলতে পারি, ওমেগা কিউব সমান ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা, এটা বলতে পারি না। তো ওমেগা যে আছে, এই যে ওমেগা, এটার মানটা কত, ওমেগার মানটা হচ্ছে এত, এটা হচ্ছে ওমেগার মান -1 প্লাস √-3/2 আর এখানে ইন্টু
আর এখানে ওমেগা স্কোয়ার মানে কি, এটাকে স্কোয়ার করে আমরা যা পাইছিলাম, স্কোয়ার করলে এখানে একটা মাইনাস চলে আসছিল জাস্ট, আর কিছু না, এই এরকম পাইছিলাম। এখন এই দুটাকে যদি আমরা গুণ করি, দেখো এই দুটাকে গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব 2 এবং 2 গুণ করলে কত হবে 4, ঠিক আছে। আর এখানে দেখো -1 মাইনাস √-3 আর ইনটু এখানে কত। তো এখন যদি আমরা এখানে গুণ দিই বা সূত্র করছে যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে কত হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কত হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a হচ্ছে -1, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত রুটের ভিতরে মাইনাস কত 3, যে বি স্কোয়ার, তাহলে কত হয় 1, এটা কাটাকাটি হয়ে গেলে -3 মাইনাস হচ্ছে +3 হবে, আর 3 আর 1 কত হবে 4, আর 4 ভাগ 4 মানে কত 1। তাহলে আমরা এখান থেকে আরেকটা সূত্র শিখলাম যে ওমেগা কিউব ইকুয়াল টু কত 1, ঠিক আছে। আর আমরা এই ওমেগা কিউবকে আমরা কি বলতে পারি, ওমেগা কিউবকে আমরা বলতে পারি যে ওমেগা স্কোয়ার ইন্টু কত ওমেগা, আর এই ওমেগা কিউবের জায়গায় 1 বলতে পারি, তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা। এখান থেকে আমরা বলতে পারি যে ওমেগা সমান সমান কত বলতে পারি 1/ওমেগা স্কোয়ার। অর্থাৎ এখানে একটি মূল জটিল মূল, এককের একটি জটিল মূল, ঠিক আছে, অপরটির বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, বুঝতে পারছো। তো আমরা এটাও এখান থেকে একটা সূত্র হিসেবে মনে রাখতে পারি। তো আমরা এখানে কয়টা সূত্র পেলাম, এখানে যে ওমেগা কিউব সমান কত পেলাম 1, ঠিক আছে, তারপরে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0 পাইলাম, ঠিক আছে। তো আমরা এই সূত্রগুলো মনে রাখবো, ঠিক আছে। তো আগামী ক্লাস থেকে আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করে দিব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।